লেখিকা মনোবীণা চট্টোপাধ্যায়ের গৃহবধূর দুপুর। মোহনা যখন বিকেলের চা বসাতে রান্নাঘরে এসে দাঁড়ায়, তখনই রোজ রান্নাঘরের জানালার সামনের স্কুল বাড়িটায় ছুটির ঘণ্টা বাজে। মোহনা চা করতে করতে রোজ শোনে ছুটির ঘণ্টা বাজার সাথে সাথে একটা উচ্চকিত কোলাহলের আওয়াজ, আর তার সঙ্গে অনেকগুলো পায়ের একসঙ্গে ধূপধাপ শব্দ। সকাল 11টা থেকে বই আর ব্ল্যাকবোর্ডের মাঝখানে বন্ধ থাকার পর এতক্ষণে মুক্তি। মোহনা বিয়ের পর যবে থেকে এ বাড়িতে এসেছে, এই স্কুলটা ওকে কখনো এক মুহূর্তের জন্য অবসাদগ্রস্ত হতে দেয়নি। বাড়ির সামনে আস্ত একটা স্কুল বাড়ি থাকা ভাগ্যের ব্যাপার। রান্নাঘরে কাজ করতে করতে সে সকালের সমবেত প্রার্থনা শুনেছে। দুপুরে টিফিনে মাঠে একদল ছেলের হৈ হৈ আওয়াজের সাথে কাদা মাঠে ফুটবল খেলা দেখেছে। বিকেলে ছুটির ঘণ্টা বেজে আর এক প্রস্থ হৈ হৈয়ের পর চারিদিক চুপচাপ নিস্তব্ধ। বিয়ের পর প্রথম প্রথম মোহনার বিকেলের পর থেকে আর ভালো লাগতো না। সারাদিন রান্নাঘরে কাজের ফাঁকে ফাঁকে নানা বয়সের স্কুল ইউনিফর্ম পরা ছেলেগুলোকে দেখতে দেখতে কাজে ক্লান্তি আসতো না। ইচ্ছা হতো না রান্নাঘর থেকে বেরিয়ে দুদণ্ড বিশ্রাম নিতে। এমনকি দুপুরেও ভাত ঘুম দিতে ইচ্ছে হতো না। আধ ঘন্টা কোনো মতে বিশ্রাম নিয়ে ছুটির ঘণ্টা বাজার আগেই ঠিক হাজির হতো রান্নাঘরের জানালায়। শুধু অসুবিধা হতো গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, ক্রিসমাস আর রবিবারগুলোয়। চোখের সামনে অত বড় দৈত্যাকার বাড়িটা যেন সমস্ত প্রাণ শক্তি হারিয়ে হা হা করত। রান্নাঘরের জানালার সামনে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে তখন মোহনা হাঁপিয়ে উঠত। এখন অবশ্য এই সময়গুলোর একাকিত্ব ওর অনেকটা সয়ে গেছে। তবু লম্বা ছুটির সময় আজও প্রতি রাতে ও হিসেব করে আর কদিন বাকি ছুটি শেষের। কত বছর হয়ে গেল মোহনার এই বাড়িতে। প্রতি বছর ক্লাস 5-এর ব্যাজাটা নতুন মুখগুলোকে দেখতে পায় সে। তারপর আস্তে আস্তে ওই চেনা মুখগুলোর বড় হওয়া প্রত্যক্ষ করে সে। কত ছেলের শৈশব থেকে কৈশোরের যাত্রা সে দেখলোই জানালা দিয়ে। ক্লাস 12 দিয়ে চলে গেল, আবার নতুন ছেলে সেই জায়গাটা পূর্ণ করে দিল। এ যেন এক অবিরাম অবিশ্রাম নিরবিচ্ছিন্ন চক্রাকার আবর্তন। তবু মোহনার কাছে চির নতুন, কোথাও কোনো ক্লান্তির অবকাশ নেই। মাঝে মাঝে রাস্তায় কয়েকজনকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে সে। নিজের মনেই হাসে, এই তো সেই ছেলেটা ক্লাস 5-এ ভর্তি হলো এই সেদিন। ক্লাস 8-এ মুখে হালকা গোফে রেখা বেরিয়েছিল, আজ কত বড় হয়ে গেছে। মোহনাকে হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে দেখে থেমে যায় অমলও। জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কিছু বলতে পারে না মোহনা। এ জগৎ যে একেবারেই তার নিজস্ব, এর হদিশ তো সে ছাড়া আর কেউ জানে না। এমনকি ওই ছেলেগুলোও নয়। এইমাত্র যে ছেলেটা ওকে না চিনে এগিয়ে গেল, সে কি জানতো তার শৈশব আর কৈশোরের দিনগুলোর আরেকজন নীরব সাক্ষীও আছে, যাকে সে এই মাত্র অতিক্রম করে গেল? বিয়ের পরপর একটা সময় মোহনার বাপের বাড়ি ওর যেতে ইচ্ছে হতো না। মোহনার মা কতবার ওকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছেন, মোহনা যায়নি। এই স্কুলটা না দেখে ছটফট করেছে সে। কোথাও বেড়াতে গেলেও মন পড়ে থেকেছে এই জানালায়। অমল যে একেবারে বোঝেনি তা নয়। মোহনার এই কোথাও যেতে না চাওয়া বা গেলেও এরকম ক্ষণে ক্ষণে আনমনা হয়ে যাওয়া সেও লক্ষ্য করেছে বহুবার। মোহনা একবার বলেও ছিল যেন ওকে কোনো ঘনিষ্ঠ মুহূর্তে। অমল বোঝেনি, হেসে উড়িয়ে দিয়েছিল। তারপর থেকে মোহনার মনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল অমলের কাছে। আর এত বছর পর তো আর কেউ মোহনাকে যেতে বলারও নেই। এখন সবাই জানে মোহনা একটু ছিটিয়াল, এমনিতে বেশ সাব্যস্ত, কিন্তু বাড়ি থেকে তাকে বের করে কোথাও নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। সেদিনও মোহনা রোজকার মতো বিকেলের চাটা গ্যাস ওভেনে বসিয়েছে। এমন সময় ছেলেটাকে দেখে ওর হাত থেকে আরেকটু হলে চিনির কৌটোটা পড়ে যাচ্ছিল। কৌটোটা কোনো রকমে দুম করে রান্নাঘরে স্ল্যাবে রেখে মোহনা কোনো রকমে জানালার গড়াত ধরে নিজেকে সামলালো। ছেলেটি তখন স্কুলের মাঠ থেকে সাইকেল বের করছিল। এই ছেলেটিকে মোহনা আগে কোনো দিন দেখেনি। সেদিন রাতে খেতে বসে মোহনা একটাও কথা বলল না অমলের সাথে।
এই বয়সে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সংখ্যা বদলে যায়। শারীরিক সম্পর্কের উন্মাদনার চেয়ে পরস্পরের পাশে থেকে সাহচর্য পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয়। সাংসারিক আলোচনার মধ্যেই নিহিত থাকে পড়ন্তবেলার প্রেমের সুর। অমল আর মোহনার নিঃসন্তান জীবনে এখন দুজনেই দুজনের অবলম্বন। মোহনার মনের হদিশ অমল সেভাবে কোনো দিন না পেলেও মোহনার দিক থেকে স্বামীর প্রতি কর্তব্যে কোনোদিন কোনো ত্রুটি ছিল না। হাজারো অভাব অভিযোগের মধ্যেও ওদের সংসারটা ভাঙবো ভাঙবো করেও কিভাবে যেন টিকে গেছিল। একটা বয়সের পর বাইরের টান মানুষের কমে আসে, তখন ঘরে ফেরার আকাঙ্ক্ষাটাই বড় হয়ে ওঠে। আর এই সময় মোহনা অমলকে দু হাতে কাছে টেনে নিয়েছিল। ওরা দুজন দুজনকে পরস্পরের অপরিহার্য করে নিতে পেরেছিল। একটা সময় মোহনা তৃষিত দৃষ্টিতে তাকিয়ে থাকতো স্কুলের ছেলেগুলোর দিকে, কল্পনা করতো নিজের ভাবি কালের ছেলেকে এদের মধ্যে। অমল বলতো, এই স্কুলটাই হয়েছে যত নষ্টের গোড়া, আমার বউয়ের আগা গোড়া সবটুকু মন ওদিকেই। মোহনার মা বলতেন, একটা ছেলে পুলে হলেই মোহনার এই পাগলামি কেটে যাবে। ঈশ্বর মোহনার এই পাগলামিটুকুকে আর কাটতে দিলেন না। মোহনার কোলে অনেক চেষ্টার পরও কোনো সন্তান এলো না। আর এখন তো দুজনেরই চুলে রূপলি রেখা। অমল মাঝে মাঝে এখন ঠাট্টা করে বলে, আমি মরে গেলেও তুমি আমার অভাব বোধ করবে না। স্কুলের ছেলে দেখেই তোমার দিন তখন দিব্যি কেটে যাবে। অমল খেতে বসে দু একটা কথা বলার চেষ্টা করলো, কিন্তু একটু পরেই বুঝলো তার কথাগুলো মোহনা শুনেছে বটে, কিন্তু বুঝছে না। অমল চুপ করে গেল। মোহনা কোনো কারণে বড় অস্থির হয়ে আছে, কিন্তু কেন? মোহনার এত দিনের সাংসারিক অভ্যেসে কোথায় যেন তাল কেটে গেছে। যে মোহনার বিয়ের পর থেকে একটা দিনও রান্নায় কোনো ত্রুটি ধরা পড়েনি, সাংসারিক কাজে কোথাও এতটুকু খামতি দেখা যায়নি, সেই মোহনারও ভুল হতে লাগলো, এবং সেটা প্রায়ই। অমল জিজ্ঞেস করলো, মোহনা, তোমার কি শরীর খারাপ? মোহনা বলল, কই না, বেশ তো আছি। মুখে বলল বটে সে, কিন্তু মনে মনে বেশ বুঝলো সে আর বেশ নেই। অমল অভিযোগ করে না, কিন্তু আগে যেভাবে গুছিয়ে খেত আজকাল আর খায় না। অর্ধেক পথে খাওয়া থামিয়ে উঠে যায়। মোহনা স্বামীর ভুক্তাবশেষ মুখে দিয়ে বোঝে কোনোদিন নুন দিতে ভুলে গেছে, তো কোনোদিন চিনি বেশি দিয়ে ফেলেছে। কিসের এত অন্যমনস্কতা তার? টবের গাছ টবেই শুকিয়ে যায়। মোহনা রান্নাঘরের জানালায় একভাবে তাকিয়ে থাকে স্কুল বাড়িটার দিকে। হাতের কাজ করতে করতে থেমে যায়। সেই ছেলেটাকে আর দেখতে পায় না কেন সে? সেই যে ছেলেটা সেদিন সাইকেল বের করছিল মাঠ থেকে, ও কি আর আসে না স্কুলে? তবে মোহনা ছেলেটিকে চেনে না, একবারই দেখেছে মাত্র, তবু কিসের জন্য ওর এতদিনের শুকনো হয়ে যাওয়া চোখ উতলে আবার জল আসে? কেন আর আগের মতো কোলাহল ভালো লাগে না তার? এখন সে আগের মতোই স্কুলের ছেলেদের দেখে বটে, কিন্তু তার সন্ধানী চোখ সবসময় অত ছেলেদের মধ্যে সেই ছেলেটাকেই খুঁজে বেড়ায়। আর একবার যদি সে ছেলেটাকে খুঁজে পেত। মাসখানেক পর মোহনার এই আকস্মিক পরিবর্তনের জেরটা যখন প্রায় স্থিমিত হয়ে এসেছে, অমলও খানিকটা নিশ্চিন্ত হয়েছে। এমন সময় মোহনা আবার দেখতে পেল ছেলেটাকে। খুব বেশি হলে 7 কি 8-এ পড়ে। স্কুলের ব্যাগ পিঠে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে হলের দিকে। ঘন্টা পড়ে গেছে, এখনই না পৌঁছলে প্রার্থনা শুরু হয়ে যাবে। তারপর থেকে মোহনা প্রায়ই দেখে ছেলেটিকে। ছেলেটিকে না দেখলে ওর মন অস্থির হয়। স্কুলের বাকি সব ছেলেদের মুখ ফিকে হয়ে গিয়ে স্পষ্ট হয়ে ওঠে ছেলেটির মুখ। আর মোহনার মানুষপটে ওই ছেলেটির পাশাপাশি উজ্জ্বল হয়ে ওঠে আরেকটি মুখ। রং জ্বলে যাওয়া বিবর্ণ ফটোগ্রাফে যে ছেলেটার মুখটা আজ আর স্পষ্ট করে বোঝা যায় না, সেই ছেলেটির সাথে এই ছেলেটির মুখের অসম্ভব মিল। এমন কি করে হতে পারে মোহনা ভেবে পায় না। এত বছরের ব্যবধানে স্মৃতি এতটুকু বিশ্বাসঘাতকতা করেনি। ছেলেটির মুখের দিকে সে যতবার তাকিয়েছে ততবার বুকের মধ্যেটা একইভাবে ছ্যাদ করে উঠেছে। তার ভুল হতেই পারে না। মনে হয় যেন এত বছর পরে অভিরু বুঝি আবার তার শৈশবকে মুঠোর মধ্যে পুরে ওর সামনে এসে দাঁড়িয়েছে। ওর খুব ইচ্ছে করে একবার ছেলেটিকে ডাকতে, একবার ওকে সামনে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। সে জানে না এই ছেলেটির সাথে সেই অভিরূপের কি সম্বন্ধ, বা আদৌ কোনো সম্বন্ধ আছে কিনা। তবু অভিরূপের বয়সে যেখানে এসে থেমে গিয়েছিল, এই ছেলেটির বয়সে যেন ঠিক সেখান থেকেই শুরু হয়েছে মোহনার মনে হয়।
আয়নায় নিজের দিকে তাকিয়ে মোহনার মনে হয় সেই শুধু বুড়ো হয়ে গেল, অভিরূপ আর কোনোদিন বুড়ো হবে না। মোহনার জানলার দিকে স্কুলের সাইকেল স্ট্যান্ড। স্কুল ছুটির পর রোজ ছেলেটি সাইকেল নিতে আসে। মোহনা রোজ রাতে শুয়ে শুয়ে ভাবে, কাল সে ছেলেটিকে নিশ্চয়ই ডাকবে একবার, একবার মাত্র একবার ওর সাথে কথা বলার জন্য। মোহনার মন তৃষিত হয়ে ওঠে। কিন্তু আসল সময় যখন ছেলেটি বিকেল 4টের সময় ঘর্মাক্ত মুখে সাইকেল নিতে আসে, অনেকগুলো ছেলে মিলে হই হল্লা করতে করতে সাইকেল বের করে প্যাডেলে চাপ দেওয়া মাত্র হাওয়ার বেগে অদৃশ্য হয়ে যায়। মাত্র ওইটুকু সময়ের মধ্যে মোহনা ওই অত ছেলেদের মধ্যে থেকে ওই ছেলেটিকে ঠিক ডেকে উঠতে পারে না। ছেলেগুলো মোহনার জানালার দিকে কোনোদিন ফিরেও দেখে না। এই বয়সের ছেলেরা উদ্দাম হয়। সদ্য কৈশোরের ফুটন্ত রক্ত ওদের দৌড় করায়, হাসায়, লাফালাফি করায়। কোনো গৃহবধূর দৃষ্টিপথ লক্ষ্য করার মতো বয়স ওদের এখনো হয়নি। গ্রীষ্মের ছুটি পড়ার ঠিক আগে আগে একদিন মোহনা দেখল টিফিনের সময় ছেলেটি সাইকেল নিতে এসেছে একা। সেদিন মোহনা আর থাকতে পারল না, জানলার গড়াত ধরে হাত বাড়িয়ে ডাকলো ওকে। ছেলেটির নাম তার জানা ছিল না, তাই সে নাম ধরে ডাকতে পারছিলেন না, কিন্তু ছেলেটির নাম ওর খুব জানতে ইচ্ছে করত। ওর বন্ধুরা ওর সামনে কোনো দিন ছেলেটির নাম ধরে ডাকেনি। ছেলেটি আজ কি কারণে উপরে তাকালো কে জানে। তাকাতেই দেখলো একজন মধ্যবয়স্কা মহিলা ওর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছে। সে এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেল না। তবে তো উনি ওকেই ডাকছেন, অথচ ও তো মহিলাটিকে চেনে না, দেখে উনি কোনো দিন। ওকে তাকাতে দেখেই ভদ্রমহিলা হঠাৎ যেন কেমন ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে উঠলেন। হাসিতে ঝলমল করে উঠল মুখটা। চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ তোমাকেই ডাকছি, একবার আসবে এদিকে। ছেলেটি বুঝতে পারছিল না ওর কি করা উচিত। ভদ্রমহিলা কি ওনাকে চেনেন কে জানে, একবার গিয়ে দেখবে। সে আজ হেড স্যারের থেকে স্পেশাল পারমিশন করিয়ে বেরিয়েছে। বিকেলে সে মা বাবার সাথে বাসে করে বিয়ে বাড়ি যাবে। এখনই বাড়ি না গেলে তাদের বেরোতে দেরি হয়ে যাবে না। সে মাথা নেড়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি? মহিলা কেমন যেন ব্যাকুলভাবে তাকে ডেকেই চললেন। ছেলেটি ভাবল, এখানে দাঁড়িয়ে ইশারা ইঙ্গিতে কথা বলাটা ঠিক নয়। স্কুলের কারোর চোখে পড়ে গেলে মুশকিল হবে, তার চেয়ে সে ঝট করে গিয়ে দেখে আসবে। এমন হতে পারে মহিলার হয়তো কোনো সাহায্য লাগবে। তাকে সামনে পেয়ে উপায়ন্তর না দেখে ডাকছেন। ছেলেটি সাইকেল বের করে স্কুল চত্বর পেরিয়ে গুটি গুটি করে এগিয়ে চলল সামনের দোতলা বাড়িটার দিকে। তার বুকটা ঢিপ ঢিপ করছিল। এমন অভিজ্ঞতা তার জীবনে প্রথম। তাছাড়া সবচেয়ে বড় কথা, আজ তার সাথে কোনো বন্ধু নেই। মহিলাটি যেন দরজার সামনে ওর জন্যই অপেক্ষা করছিলেন। ওকে সামনে থেকে দেখে একেবারে অস্থির হয়ে পড়লেন। জোর করে ওকে বাড়ির ভিতর নিয়ে গেলেন। একজন অচেনা মহিলা ওর সাথে এরকম ব্যবহার কেন করছেন ও বুঝতে পারছিল না। ও লক্ষ্য করলো ওই মহিলা ছাড়া বাড়িতে আর কেউ নেই। ওর কেমন ভয় ভয় করছিল, কিন্তু মহিলার মুখের দিকে তাকিয়ে মনে হয় না ওর কোনো বদ মতলব আছে। মহিলার মুখটা কেমন মায়া মাখানো, দুঃখী দুঃখী। হঠাৎ ওর শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে যায়। ভদ্রমহিলা পাগল নন তো? ধুর, কী সব ভাবছে সে। পাগলের চোখ কখনো অমন হয়? মহিলাটি ওর সাথে এমন ব্যবহার করছেন যেন সে ওর কত চেনা, অথচ মহিলাকে কোনোদিন দেখেছে বলে তো মনে পড়ে না। সে বাধ্য হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চেনেন? ততক্ষণে মহিলা ওকে সোফায় বসিয়ে প্লেট সাজিয়ে মিষ্টি দিয়েছেন। সে ততোধিক অবাক হয়ে আবার জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চেনেন? ওর অবাক হওয়ার তখনও কিছু বাকি ছিল। মহিলার চোখ নিমেষে আর্দ্র হয়ে এলো। ছলছল চোখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? ও মা, তাহলে তো উনি ওকে চেনেন না। তাহলে তাহলে ভদ্রমহিলা এত ছেলের মধ্যে ওকেই বা এমন করে ডাকলেন কেন? ছেলেটি বলল, আমার নাম অর্কপ্রভু দাশগুপ্ত। আপনি আমাকে ডাকছিলেন কেন? মহিলা হঠাৎ নিমেষের মধ্যে নিজের চেয়ার থেকে উঠে এসে সোফায় প্রায় ওর পায়ের কাছে বসে পড়লেন। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটলো, সে নিজেকে একটু সরিয়ে নেওয়ারও সময় পেল না। মহিলা ওর হাত দুটো ধরে ওকে অপলকে দেখতে লাগলেন। এবার অর্কর মনে হলো ভদ্রমহিলার মস্তিষ্কে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। অর্ক বলল, আমি আজ তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি নিয়ে বেরোচ্ছিলাম। আমার একটা বিয়ে বাড়ি আছে, আমাকে এবার ফিরতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। মহিলা ধরা ধরা গলায় বললেন, তুমি খাবে না বাবা? অভিরূপ মিষ্টি খেতে কত ভালোবাসতো, তুমি মিষ্টি খেতে ভালোবাসো না? অর্ক বলল, না আমি খুব একটা মিষ্টি খাই না। তাছাড়া আপনি কেন এমন করছেন? আর অভিরূপকে? আমি তো তাকে চিনি না। মহিলা যেন খানিকটা স্বগোক্তোক্তির মতোই বলতে লাগলেন, না না, অভিরূপ তো সেই কবেই। তারপর একটু থেমে বললেন,
তুমি কি কখনো তোমার পরিবারে অভিরূপ চৌধুরী নাম শুনেছ? অর্কর এবার বিরক্ত লাগছিল। এই মহিলা তখন থেকে কী সব বলে যাচ্ছেন সে কিছুই বুঝতে পারছে না। সে বলল, না আমি কখনো শুনিনি, আমাদের কোনো আত্মীয়ের টাইটেল চৌধুরী নয়, আমি এবার আসি। সে উঠে এবার একটু ব্যস্ত সমস্ত হয়েই বেরিয়ে গেল। সে ভেবেছিল ভদ্রমহিলা কোনো সমস্যায় পড়ে ওকে ডাকছেন, কিন্তু এবার কি উটকো পরিস্থিতি। অর্ক অভ্যেস মতো প্যাডেলে চাপ দিয়ে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পিছন ফিরে তাকালে সে দেখতে পেত ভদ্রমহিলা দরজায় ঠায় দাঁড়িয়ে রয়েছেন ওর পথের দিকে তাকিয়ে, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল। সাইকেল চালাতে চালাতে অর্ক খুব জোর করেও চিন্তাটাকে তাড়াতে পারছিল না। একবার ভাবছিল বাবা মাকে বলবে বাড়ি গিয়ে, তাহলে বাবা মা স্কুলের হেড স্যারকে বলে মহিলার একটা ব্যবস্থা করবেন। এভাবে স্কুলের ছেলেকে বাড়িতে অকারণে ডেকে নিয়ে যাওয়া রীতিমতো অন্যায়। আবার অন্যদিকে মহিলার চোখ দুটো বারবার মনে পড়ে যাচ্ছিল ওর। হয়তো সত্যি উনি অসুস্থ বা অন্য কোনো কারণে। আর সত্যি তো উনি ওর ক্ষতি কিছু করেননি, শুধু একটু অস্বাভাবিক ব্যবহার করেছিলেন মাত্র। এর জন্য বাবা মাকে বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে, ওরা অকারণে টেনশন করবেন। তার চেয়ে এবার থেকে ওই মহিলা সম্পর্কে সতর্ক থাকলেই হলো। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ ওর মনে পড়ল বিকেলে বিয়ে বাড়ি আছে, আর ওর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর এ বিষয়ে বেশি কিছু না ভেবে সে সাইকেলের গতিটা আরেকটু বাড়িয়ে দিল। না, অর্ক যা ভেবেছিল তা সত্যি হয়নি। বিয়েবাড়ি শেষ হতে না হতেই স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছিল। 1 মাস স্কুল বন্ধ। সাধারণত এই বয়সের ছেলেদের মনে এই ধরনের ঘটনার রেশ খুব একটা থাকে না, তবু অর্কর মনে কোথাও একটা ওই চোখ দুটোর ব্যাকুল দৃষ্টি জায়গা করে নিয়েছিল। দুপুরে অঙ্ক কষতে কষতে কি রাতের ঘুম জড়ানো চোখের পাতায় বারবার ভেসে ভেসে আসতো এক মর্মভেদী ব্যাকুল দৃষ্টি। তার মুখে ওই মহিলা কি যেন খুঁজছিলেন। স্কুল খুললে ওই মহিলাকে কি আবার দেখতে পাবে সে বুঝতে পারে না একজন অচেনা মহিলার জন্য ও এত ভাবছে কেন। তবু নিজের অজান্তে খুব চেষ্টা করে জোর করে মন থেকে চিন্তাটা দূরে সরাতে গেলেই যেন আরো জাঁকিয়ে বসে চিন্তাটা। মহিলাকে দেখে অসুস্থ মনে হয় না, তবু কেমন যেন একটা অদ্ভুত লাগে। ওনাকে খুব কাছের কেউ মনে হয়। ছুটি না পড়লে নিশ্চয়ই ওনাকে রান্নাঘরে জানলায় ও আবার দেখতে পেত। মহিলাকে দেখে খুব মায়াবী লাগছিল। ও খুব নরম মনের মানুষদের মুখে যেরকম একটা নরম আভা খেলা করে, সব সময় অনেকটা সেরকম। উনি কি রান্নাঘর থেকে ওকে প্রায় দেখতেন, অথচ উনি ডাকার আগে কখনো সে লক্ষ্য করেনি মহিলাকে। গ্রীষ্মের ছুটি খোলার পর 2-3 দিন কারণে অকারণে সাইকেল স্ট্যান্ডে আসতো অর্ক। বন্ধুদের হই হইয়ের মাঝে আলতো চোখে বারবার তাকাতো রান্নাঘরটার দিকে। রান্নাঘরে জানালার পর পর 3 দিন দেখতে পায়নি সে ওই মহিলাকে। মনকে বোঝাতে চেষ্টা করেছে মহিলার হয়তো সত্যি মাথার কোনো অসুখ আছে, উনি হয়তো অসুস্থ, তবু মনকে কিছুতেই প্রবোধ দিতে পারেনি। এক বিকেলে বন্ধুদের ফাঁকি দিয়ে সত্যি সে হাজির হলো ওই বাড়িটার সামনে। দুরু দুরু বুকে কলিং বেলে চাপ দিয়ে সে অপেক্ষা করতে লাগলো, কিন্তু দরজা খুললেন একজন পুরুষ। তিনি নন ভদ্রলোক। দরজায় একজন 13-14 বছরের ছেলেকে দেখে স্বভাবতই অবাক। অর্ক কোনো রকমে শুধু বলতে পারলো, উনি নেই। ভদ্রলোক কি বুঝলেন কে জানে, ওকে নিয়ে এলেন সেই মহিলার কাছে। ওর মনে হলো একবার জিজ্ঞেস করে উনি কেন এখন আর জানলায় আসেন না। ভদ্র মহিলা শুয়েছিলেন, খুবই বিবর্ণ লাগছিল ওনাকে। ওর দিকে একবার তাকিয়ে ধর্মর করে উঠে বসলেন। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, অস্ফুটে বললেন, তুমি এসেছো? তারপর থেকে কি যে হলো অর্কর, মন পড়ে থাকে শুধু এই বাড়ির দিকে। ওই মহিলাও গেলেই কেমন ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন, আর ওকে নানা রকম খেতে দেন, আর অপলোকে তাকিয়ে থাকেন ওর দিকে। প্রথম প্রথম অস্বস্তি হলেও ব্যাপারটা এখন কেমন নেশার মতো হয়ে গেছে অর্কর কাছে। 2-1 দিন না যেতে পারলেই ওরও ভালো লাগে না। ভদ্রমহিলার স্বামী ওর হাত দুটো ধরে অনুরোধ করেছিলেন, বলেছিলেন ওর মধ্যে নাকি ওই মহিলা কোনো এক অভিরূপকে খুঁজে পান, যার একটা বিবর্ণ রংজলা ফটো আজও ওনার কাছে আছে। ওই মহিলা নাকি তার স্বামীকে বলেছেন ওর সাথে সেই অভিরূপের অসম্ভব মিল। ওর মতো বয়সেই সে মারা গেছিল কোনো এক দুরারোগ্য ব্যাধিতে। অর্ক জিজ্ঞেস করেছিল অভিরূপ কে ছিল ওনার। একটা নিঃশ্বাস ফেলে ভদ্রমহিলার স্বামী জবাব দিয়েছিলেন, বন্ধু। অর্কর মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন হচ্ছে সেটা আস্তে আস্তে সবাই বুঝতে পারছিল। অর্ক আর বন্ধুদের সাথে বাড়ি ফেরে না। স্কুলের পরীক্ষার রেজাল্টও খারাপ হতে লাগলো। অর্কর বাবা মা শঙ্কিত হয়ে উঠলেন। ছেলে যেন সবসময় অন্য মনস্ক থাকে, ও যেন আর ঠিক ওর মধ্যে নেই। হাজার জিজ্ঞেস করলেও ছেলে মুখ খোলে না, কিছু বলেও না।
উপায়ন্তর না দেখে মনোবিদের শরণাপন্ন হলেন অর্কর বাবা মা। তিনি দেখে বললেন, বয়ঃসন্ধির সময় নানা রকম পরিবর্তন আসে, ছেলে মেয়েদের মধ্যে খুব জেন্টলি হ্যান্ডেল করতে হবে। কিছুতেই বোঝা যাচ্ছে না যখন অর্কর এই পরিবর্তনের মূল কারণ। তখন স্কুলের একজন ছেলে অর্কর মাকে আলাদা করে জানালো এই বিশেষ নতুন ব্যাপারটা। অর্কর মা একেবারে আকাশ থেকে পড়লেন। একদিন স্কুল ছুটির পর অর্ককে না জানিয়ে ওর বাবা মা হঠাৎই এসে পড়লেন ওই বাড়িতে। ভদ্রলোক সব শুনে ওদের নিয়ে গেলেন তার স্ত্রীর ঘরে, যেখানে অর্ক রয়েছে। অর্কর বাবা মা অবাক হয়ে দেখলেন তাদের ১৩ বছরের ছেলে অর্ক একজন ৫০ বছর বয়সী মহিলার চোখের জল মুছিয়ে দিচ্ছে, আর মহিলা তাদের ছেলের একটা হাত মুঠোয় শক্ত করে ধরে রয়েছে। অর্কর বাবা যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফারের আবেদন জানিয়ে অফিসে চিঠি দিলেন। অর্কর মা সেদিনের পর থেকে প্রায় শয্যা নিয়েছেন। মনোবিদ স্ট্রিক্টলি বলেছেন এ বিষয়ে অর্ককে কোনোভাবে বকাঝকা না করতে। তাই অর্কর বাবা অনেক ভেবে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ একদিন অর্ক জানতে পারলো তার বাবার বদলি হয়ে গেছে। এই স্কুল তাকে ছেড়ে দিতে হবে, শুধু তাই নয়, এই অঞ্চল ছেড়ে তাকে চলে যেতে হবে অনেক অনেক দূর। স্কুল থেকে টিসি জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব অর্কর বাবা ওদের যাওয়ার ব্যবস্থা করে ফেললেন। অর্ক জানতেও পারল না এর মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে। কেউ অর্ককে কিচ্ছু বলেনি, এমনকি ওই মহিলার পরিচয়ও জানতে চায়নি অর্কর কাছে। সবকিছু খুব পরিকল্পনা করে স্বাভাবিকভাবে ঘটানো হলো। একদিন ওরা সবাই চলে গেল। অর্ক শেষ দিন দাঁড়াতে পারেনি মোহনার সামনে। অর্ক এ পর্যন্ত কোনোদিন মোহনাকে কিছু সম্বোধনও করেনি, কি সম্বোধন করবে ভেবেই পায়নি আসলে। আর মোহনাও অর্ককে কোনোদিন অর্ক বলে ডাকেনি। ওদের পরস্পরের মধ্যে কোনো সম্বোধন ছিল না। শেষ দিন সে ওই মহিলার স্বামীকে জানিয়ে এসেছিল ওরা চলে যাচ্ছে অনেক দূর। অমল বুঝেছিলেন মাথা নেড়ে কি সব বিড়বিড় করতে করতে ভিতরে ঢুকে গেছিলেন। ওকে সেদিন আর ভিতরে যেতে বলেননি। অর্ক স্কুল ছেড়ে ওই অঞ্চল ছেড়ে চলে গেল। অন্য স্কুলে ভর্তি হলো। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন বন্ধু। এর মধ্যে একজন উঠতি বয়সের কিশোর কতদিন মনে রাখতে পারবে একজন বিগত যৌবনা ৫০ মহিলাকে? মোহনা আরেকবার হারালো তার মেয়েবেলাকে, হারিয়ে যাওয়া অভিরূপকে। আরেকবার, দ্বিতীয়বার সে নিঃস্ব হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।